কলেজের একজন প্রফেসর হয়ে আমি কিনা বিয়ে করব 15 বছরের একটা বাচ্চা মেয়েকে? বাবা, তুমি এটা কিভাবে বলতে পারলে? কলেজে আবার একটা নাম ডাক আছে। স্টুডেন্ট কলিগরা যখন জানতে পারবে তখন সবাই আমাকে নিয়ে মজা করবে, হাসাহাসি করবে। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। দরকার হলে চিরকুমার থাকবো, তবু এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আগুন, আর না শুনবো। তোমার দাদু মারা যাওয়ার আগে তোমাদের বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন। মেয়েটার বাবাকে তিনি কথা দিয়েছেন তার নাতির পুত্রবধূ করে ঘরে তুলবেন, তাই তোমার দাদুর কথা রাখতে বিয়ে তো তোমাকে করতেই হবে। আশ্চর্য, দাদু বললেই সব হবে নাকি? তিনি কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি? সব থেকে বড় কথা, মেয়েটা নিশ্চয়ই তখন 4-5 বছরের ছিল। এত ছোট বয়সে আমাদের বিয়ে ঠিক করে ফেললে? মেয়েটারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া দাদু তো মারা গিয়েছেন, এখন সেসব কথা ভুলে গেলেই তো হয়। চুপ করো তুমি, বিয়ে তোমাকে করতেই হবে, তাও আগামী 2 দিনের মধ্যেই। হোয়াট? ভদ্রলোক আর কিছু বললেন না, নিজের রুমের দিকে পা বাড়ালেন। রেগে সামনে থাকা ফুলদানিটাতে সজোরে লাথি মারল আগুন। তখনই আগুনের মা মীরা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। রান্নাঘরে ছিলেন তিনি। স্বামী ছেলের চিৎকার শুনে ছুটে আসলেন। তাকে দেখে মেজাজ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আগুন বলল, মা প্লিজ, তুমি আবার এখন শুরু করে দিও না। আমাকে কিছু না বলে বাবাকে বোঝাও। মীনা কাছে এসে ছেলের মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, রাজি হয়ে যা বাবা, বিয়েটা করে নে। মেয়েটা ভীষণ সুন্দরী, কি মায়াবী চেহারা, মুখটা দেখতে কি নিষ্পাপ, ভীষণ শান্তশিষ্ট ভদ্র মেয়ে, খুব লক্ষ্মী মেয়েটা। আমি ছবিতে দেখেছিলাম। তুই তো তোর বাবাকে চিনিস, তেড়া মার কালো। তিনি যখন বলেছেন তোদের বিয়েটা দিয়ে তবেই ক্ষান্ত হবেন। মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমার দিকটা একবার ভাবো। ভাবার কিছুই নেই। খৈরেল সাহেবকে তোর দাদু যখন কথা দিয়েছেন, তো সেই কথা তো তোকে রাখতেই হবে। মেয়েটার বাবার শরীরও তেমন ভালো নেই। তিনি মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। গ্রামে থাকে, বুঝতেই তো পারছিস, মেয়েরা একটু বড় হলেই পাড়া প্রতিবেশীর নানান কথা বলে। মেয়েটা চাচাতো ভাইয়ের কুনজর পড়েছে তার উপর। দল বেঁধে গ্রামের কিছু বাজে ছেলেরাও মেয়েটাকে বিরক্ত করছে। খলিল সাহেব নানান ব্যাধিতে আক্রান্ত, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন বলা তো যায় না। তাই মারা যাওয়ার আগে মেয়েকে তিনি বিয়ে দিয়ে যেতে চান। তোর বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। তোর দাদুর ব্যাপারে তোর বাবা কতটা সিরিয়াস তুই তো ভালো করে জানিস। আর দ্বিমত করিস না বাবা, তোর বাবারও কিন্তু বুকের ব্যথাটা ইদানিং বেড়েছে, প্রেশারও সমস্যা দিচ্ছে। তিনি কষ্ট পেলে হার্ট অ্যাটাকের করার সম্ভাবনা আছে। ডাক্তার বলেছে তাকে সবসময় হাসি খুশি রাখতে। তুই রাজি না হলে, কষ্ট পেয়ে যদি ওনার কিছু হয়ে যায়, পারবি নিজেকে ক্ষমা করতে? ও বাবা, পাগলামো করিস না, মায়ের কথাটা একটু শোন। বিয়ে করার জন্য রাজি হয়ে যা। মেয়েটা অনেক লক্ষ্মীমন্ত, মা হয়ে তোর কাছে আমি হাত জোর করছি, দয়া করে রাজি হয়ে যা। আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মায়ের চোখের পানি সে সহ্য করতে পারে না। মা তার অনেক প্রিয়, কাজের একজন মানুষ। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কান্না থামাও। আমি বিয়ে করব, তোমরা সব ব্যবস্থা করো। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা করল না, ধূপধাপ পা ফেলে নিজ কক্ষে চলে গেল। মীনা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে তার মুখে হাসি ফুটে উঠল। তার রকচটা গম্ভীর ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, এর থেকে বড় খুশি আর কি হতে পারে। মুচকি হেসে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আগুন শিকদার বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোন ও একটা ভাই আছে। বোন ময়ূরী শিকদার, সে মেডিকেলে পড়াশোনা করছে, 2য় বর্ষের স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, তবে বাবার ইচ্ছাতে ডাক্তারি পড়ছে। এই প্রফেশনটা নিয়েও সে অনেক খুশি। ভাই আয়মান শিকদার, সে অনার্স 2য় বর্ষে পড়ছে। মূলত আয়মান ময়ূরী 2 ভাই বোন যমজ। আগুনের বাবা রাশেদ শিকদার একজন সফল ব্যবসায়ী। নিজেদের বড় বড় 2টা শপিং মল আছে, সেগুলোই দেখাশোনা করেন তিনি। আগুন এখন তাকে কাজ করতে না করে, বাড়ি থেকে রেস্ট নিতে বলে, কিন্তু ভদ্রলোক কাজ করতে পছন্দ করেন। ছেলের কথা শুনতে তিনি নারাজ। আগুনের মা একজন গৃহিণী। বড়সড় একটা গাড়ি এসে থামলো কাঁচামাটির রাস্তায়। এখান থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। প্রায় 9 ঘন্টা জার্নি করে আগুন তার পরিবার নিয়ে গ্রামে এসে পৌঁছেছে। কনের বাড়ি গ্রামে, এখানে আগুনের বিয়েটা হবে।
যদিও বিয়েটা আরও 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু আগুন রাজি হয়েছে শুনে রাশেদ শিকদার আর দেরি করেননি। তারপরের দিনই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ছেলের মন বোঝা বড় দায়, বলা তো যায় না। এখন রাজি হয়েছে, পরে যদি আবার বেঁকে বসে তখন। তাই আগুনের বাবা কোনো রিস্ক নিতে চান না, যত দ্রুত সম্ভব ছেলের বিয়েটা দিতে চান। খলিল সাহেব অনেক গরিব, তিনি 3 বেলা খাওয়ার মতো মোটামুটি সচ্ছল পরিবার তার। তবে মেয়েকে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। রাশেদ শিকদার বিষয়টা বুঝতে পারেন, তিনিও এত ঘটা করে অনুষ্ঠান করতে চান না। খলিলের এমনিতে অসুস্থতার জন্য বেশ টাকা পয়সা খরচ হচ্ছে, এত আয়োজন করে মেয়েকে বিয়ে দেওয়া চারটেখানি কথা না। এতে বিশাল বড় একটা চাপ পড়বে খলিল সাহেবের পরিবারের ওপর। কি দরকার অসুস্থ মানুষটাকে এত প্রেশার দেওয়ার? বিয়েটা খুব ছোট করে সাধারণভাবেই দিতে চান। যদি আগুন চায় তখন না হয় ওনাদের বাড়িতে বড় করে বৌভাতের আয়োজন করবে। কি রে, মোমকে তোদের এখনো সাজানো হয়নি? বরপক্ষের লোকেরা চলে এসেছে তো, জলদি কর তোরা, মোমকে তৈরি করে দে। মোমের মা আতিফা বানু কথাটা বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কত কাজ পড়ে আছে, স্বামী অসুস্থ বলে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে তাকে। মোম মায়ের চলে যাওয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। যার সাথে বিয়ে হবে সে যদি পড়াশোনা করতে না দেয়। গ্রামের মানুষ বলে মেয়ে মানুষের এত পড়াশোনা করার দরকার হয় না, শুধু স্বামীর সংসার করাই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মোম এসব কথা মানতে নারাজ। সে বিশ্বাস করে মেয়েরাও ছেলেদের মতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাগ্যে মনে হয় আর পড়ালেখা নেই তার। যার সাথে মোমের বিয়ে ঠিক হয়েছে তাকে মোম দেখেনি, তার সম্পর্কে তেমন কিছুই জানে না। শুধু জানে সে একজন কলেজের প্রফেসর। মোমের চোখ দিয়ে পানি পড়ছে, মুছলেও বেহায়া চোখ দুটো আবার ভিজে ওঠে। কোনোভাবে যদি বিয়েটা আটকানো যেত। বাবার অসুস্থতার জন্য তার মুখের দিকে চেয়ে সে বিয়েতে মত দিয়েছে। পাশেই তার ছোট বোন মুনিয়া বসা। বোনের বিয়ে বলে তার আনন্দের শেষ নেই। 11 বছর বয়স, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। বর এসেছে শুনে সে বর দেখতে বাইরে চলে যায়। সকল নিয়মকানুন মেনে কিছুক্ষণের মধ্যেই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আগুন আর মোম। বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, সময় এসে গিয়েছে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার। মোম কাঁদছে, বাঁধ ভাঙা কান্না তার। ওর মা বোনও কাঁদছে। মোমের একটা হাত আগুনের শক্ত হাতের মুঠোয়। খলিল সাহেব মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। তার চোখেও পানি, অশ্রু চোখে চেয়ে আগুনকে বললেন, আমার মেয়েটা খুব ছোট বাবা, বড় আদরে মানুষ করেছি আমার মেয়েকে। মেয়েটা আমার বড্ড অবুঝ, নিজের অসুস্থতার কথা চিন্তা করে এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। ওর কোনো বড় ভাই নেই যে আমার অনুপস্থিতিতে ওদের দেখবে। কিছু করার নেই, পরিস্থিতির শিকার আমি। ও কোনো ভুল বা অন্যায় করলে রাগ করো না, সুন্দর করে বুঝিয়ে দিও। ভালোভাবে বুঝিয়ে দিলেই আমার মেয়ে বুঝবে। অনেক বুদ্ধিমতী আমার মেয়ে, ওকে কখনো কষ্ট দিও না বাবা। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, ভালো রেখো আমার মেয়েকে। আমার মেয়েটা বড় হওয়ার আগেই পাঠিয়ে দিচ্ছি পরের ঘরে। বলতে বলতেই কান্না করে দেন তিনি। বাবার চোখের পানি দেখে মোমো হাউমাউ করে কান্না করে ওঠে। খলিল সাহেবের কাঁধে ভরসার হাত রেখে গম্ভীর কণ্ঠে আগুন বলল, যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখার, দোয়া করবেন। সকলেই গাড়িতে উঠে পড়ে। মোমের মা মোমকে বুঝিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে ওঠার পরও মোমের কান্না থামেনি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুনের বিরক্ত লাগছে। কান্না করার কি আছে? কেউ কি তাকে মেরেছে, নাকি কারো কাছে বিক্রি করে দিচ্ছে যে এভাবে কাঁদতে হবে? ভ্রুকুচকে ফোন দেখায় মনোযোগ দিল সে। মোমের পাশে ময়ূরী বসেছে। সে একটা টিস্যু পেপার মোমের নিকট এগিয়ে দিল। মোমের টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নিয়েছে, আর চোখে আগুনের দিকে একবার চেয়ে ময়ূরীকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। মনের দ্বিধা কাজ করছে। ময়ূরী বুঝতে পেরে শুধায়, ভাবি, তোমার কি কিছু চাই? কোনো সমস্যা হয়েছে? মোম ইতস্তত করে বলল, আপু, আমার গরম লাগছে, কেমন গা গুলাচ্ছে, আমাকে জানালার পাশে বসতে দিবে প্লিজ?
ভাইয়ের দিকে তাকালো সে। আগুন ফোন নিয়ে ব্যস্ত, তার এদিকে কোনো খেয়ালই নেই। স্মিত হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই। বলেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতেই মোমকে জানালার পাশের সিটে বসতে দিয়ে সে ভাইয়ের পাশে বসল। এতক্ষণ মোম আগুন আর ময়ূরীর মাঝখানে বসেছিল। বাসায় পৌঁছাতে প্রায় আরও 4-5 ঘন্টা লাগতে পারে, তাই মাঝপথে সবাই হালকা কিছু খেয়ে নিয়েছে। মোম তেমন কিছুই খায়নি, শুধু পানি ছাড়া। গাড়িতে উঠে বমি করার অভ্যাস আছে তার, সেজন্য খায়নি। গাড়ি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। জানালা খোলা থাকায় বাইরের থেকে বাতাস গাড়ির ভেতর প্রবেশ করছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মোমের। চারদিকে আবছা অন্ধকার, হয়তো কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। মোম ময়ূরের দিকে চেয়ে দেখল তার চোখ দুটো বন্ধ। গাড়ির ঝাঁকুনিতে ঘাড় হালকা ভাবে নড়ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। ননদের থেকে নজর সরিয়ে আগুনের দিকেই দৃষ্টি নিক্ষেপ করলো। তার নজর ফোনের দিকে। ফোনের হালকা আলোয় মানুষটার মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর তার স্বামী, একদম রাজপুত্রের মতো চেহারা, গালে হালকা চাপদারি, ফর্সা মুখশ্রীতে বেশ মানিয়েছে। জোর ভ্রুযুগল কুঁচকে আছে, ঠোঁট দুটো হালকা গোলাপি বর্ণের। নিচের ঠোঁট কামড়ে মন দিয়ে কি যেন দেখছে। চোখের পাপড়িগুলো বড় বড়। সুঠাম দেহের বলিষ্ঠবান পুরুষটিকে দেখে মোম মনে মনে বলে উঠল, মাশাআল্লাহ, এই সুন্দর পুরুষটি আমার স্বামী। এত সুন্দর পুরুষ আমার ভাগ্যে ছিল। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আচ্ছা, মানুষটা কি বোবা? এমন চুপ করে আছে কেন? সেই কখন থেকে গম্ভীর হয়ে বসে আছে। মোমের ভাবনার মাঝেই ময়ূরীর ঘুম ছুটে গিয়েছে। আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে সে। হাই তুলে মোমের কাঁধে হালকা ধাক্কা দেয় ময়ূরী। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ভাইয়াটা কি সুন্দর তাই না? পছন্দ হয়েছে তো? হয়তো একটু বেশিই পছন্দ হয়েছে, সেজন্যই তো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। এভাবে তাকিও না, নজর লেগে যাবে। কেউ নিয়ে যাবে না, রাত এখনো অনেক বাকি। বাসর ঘরে গিয়ে যত খুশি দেখো। ময়ূরীর কথায় মোম হকচকিয়ে গেল। কিঞ্চিত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে। আমতামতা করে বলল, তেমন কিছু না আপু। ময়ূরী বেশ ভাব নিয়ে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাওয়ার কি আছে? তোমারই তো বর, আমি জানি। আমার ভাই অনেক হ্যান্ডসাম। দেখতে হবে না ভাইয়াটা কার? হ্যান্ডসাম তো হবেই। মোম কিছু বলে না, চুপ করে আছে। সে জানে মুখ খুললেই হয়তো ননদিনী আবার উল্টোপাল্টা কিছু বলে তাকে লজ্জা দিবে। তার থেকে বরং চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। শত জল্পনা কল্পনা ভাবতে ভাবতে শ্বশুরবাড়ি এসে পৌঁছালো মোম। আগুন আগে ভাগেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করলো। রাশেদ বিরক্ত হলেন। নতুন বউকে একা ফেলে কেউ এভাবে চলে যায়? ময়ূরী মোমের একটা হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করল। শাড়ি পরায় মোমের নামতে অসুবিধা হচ্ছিল। মোমকে নিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো ময়ূরী। বৌমা এসেছে শুনে মিনা চটজলদি নিচে নেমে আসেন। আগুন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে শুনে কয়েকজন পাড়া প্রতিবেশীও এসেছেন বউ দেখতে। মিনা খুশি হলেন। প্রতিবেশীর সাহায্যে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে উদ্যত হলেন। কিন্তু এ কি, আগুন কোথায়? তাকে ছাড়া তো নিয়মগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, যা, তোর বড় ভাইয়াকে ডেকে নিয়ে আয়। মেয়েটার কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। ময়ূরী মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আয়মান হাসি মুখে নাচার ভঙ্গিতে দুলতে দুলতে আগুনকে নিয়ে আসছে। কানে তার হেডফোন, মিউজিক শুনছে সে। তার এক্সাম ছিল বিধায় বিয়েতে যেতে পারেনি। কাছাকাছি আসতেই ময়ূরী নিজ কানে হাত দিয়ে ইশারা করে বলল, হেডফোনটা সরা কান থেকে, তোর সাথে আমার কথা আছে। আয়মান খুশিতে গদগদ হয়ে সুর টেনে বলল। ময়ূরী চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। নাক মুখ কুচকে আয়মানের সামনে এসে একটানে হেডফোনটা ছিনিয়ে নেয়। চাপা স্বরে ধমকে বলল, এই এসব কি বলছিসটা কি? হ্যাঁ, মাথার সাথে আছে নাকি গেছে? আয়মান ভ্রু কুচকে বলল, আমি আবার কি করলাম? তুই তো জানতে চাইলি আমি কি গান শুনছি, সেজন্য তো গানের কিছু অংশ গেয়ে শুনিয়ে দিলাম। আমার হেডফোন দে। ময়ূরী নিজ কপালে থাপ্পড় দিয়ে নাক ফুলিয়ে বলল, না, দেব না। আরে মাথা মোটা, কি গান শুনছিলি জানতে চাইছি। হেডফোনটা কান থেকে সরাতে বলেছিলাম।
আয়মানের টনক নড়ল। ভাই বাবা সামনে দাঁড়িয়ে, নতুন ভাবিও আছে। অমনি জিভ কাটলো। ছি, নতুন ভাবি কি ভাবছে? মাঝে মাঝে ছেলে মানুষ এটা কি না করলেই নয়? সবার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, ও আমি ভেবেছিলাম যাকগে চল ভাবিকে দেখবো। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আগুন আসতেই মীরা তাকে দরজার বাইরে মোমের পাশে দাঁড়াতে বললেন। যা যা নিয়ম আছে পালন করলেন। দুজনকে বললেন একসাথে ভেতরে প্রবেশ করতে। নিয়ম পালন করে আগুন গটগটে পায়ে রুমে চলে গেল। আগুনের যাওয়ার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে আয়মান বলল, যা বাবা, এটা কি হলো? ভাই ভাবিকে ছাড়াই নিজের রুমে চলে গিয়েছে কেন? আমার বউ হলে আমি কোলে তুলে রোমান্টিক মুডে বউয়ের চোখের দিকে তাকিয়ে বউ নিয়ে রুমে যেতাম। আয়মানের কথায় মোম চোখ তুলে তার দিকে তাকায়। তার কথায় কিছুটা লজ্জাও পেয়েছে। মোম চিনে না তাকে। আয়মানের দিকে ইশারা করে মিনা বললেন, এটা আমার ছোট ছেলে আইমান, সম্পর্কে তোমার দেবর হয়। মোমের দিকে এগিয়ে যায় আয়মান। সালাম দিয়ে কেমন আছো জিজ্ঞেস করতেই মোম ছোট করে উত্তর দেয় যে সে ভালো আছে। আয়মান বুঝতে পারছে তার সাথে কথা বলতে মোম অস্বস্তি বোধ করছে, তাই বলল, ভাবি আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? আপনি বলতে কেমন যেন লাগছে। সম্পর্কে তুমি আমার থেকে বড় হলো, বয়সে তুমি আমার থেকে ছোট। তুমি আমাকে বড় ভাই ভাবতে পারো, মনে কোনো দ্বিধা রেখো না। কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তুমি করে বললে কোনো অসুবিধা নেই তো তোমার। মোম এক পলক তার দিকে চেয়ে চোখ নামিয়ে নেয়। আয়মান ফের জিজ্ঞাসা করতে মোম বলল, জি, আপনার যেটা ভালো লাগে সেটা বলেই আমাকে ডাকতে পারেন। আয়মান খুশি হলো। মেয়েটাকে ছবিতে যেভাবে দেখেছে বাস্তবে দেখতে আরো সুন্দর। আব্বুর পছন্দ আছে, তবে একেবারেই পিচ্ছি একটা মেয়ে। মনে মনে ভাবে আমার গম্ভীর রাগচটা ভাইটাকে এই পিচ্ছি মেয়েটা সামলাতে পারবে তো। রাত প্রায় 2টো বেজে গিয়েছে। ময়ূরী মোমকে আগুনের রুমে নিয়ে আসলো। কাপড় পাল্টে ফ্রেশ হতে সাহায্য করলো। মেয়েটা সেই কখন থেকে না খেয়ে আছে। খাবার রুমে নিয়ে এসে নিজের হাতেই মোমকে খাইয়ে দিল। মোম অবাক হয়ে তাকে দেখছে। তার ননদটা কত ভালো। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আয়মান এসে মোমের লাগেজটা দিয়ে গিয়েছে। এটাতেই মোমের প্রয়োজনীয় জামা কাপড় সব কিছু আছে। ময়ূরী বলল, ভাবি আমি এখন আসি, প্রচুর ক্লান্ত লাগছে। তুমিও নিশ্চয়ই ক্লান্ত, অনেক রাত হয়ে গেছে। যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ময়ূরী চলে আসার জন্য দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে মোম তার হাত টেনে ধরে। কিছু বলবে ভাবি? আপু, আমাকে কি এই রুমে একা থাকতে হবে? একা কেন থাকবে? ভাইয়া আছে তো। ভাইয়া থাকবে তোমার সাথে। দেখো হয়তো তোমাদের রুমের ব্যালকনিতে অথবা ওয়াশরুমে আছে। মোম শুকনো ঢোক গিলল। ওই রকচটা লোকটার সাথে থাকতে হবে। কিছু ভুল হলে যদি মোমকে মারে। মোম দেখেছে গ্রামে থাকতে ওর এক বান্ধবীর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে যাওয়ার প্রথম দিনই তার স্বামী তাকে মেরেছিল। মোম কাঁদো কাঁদো মুখে বলল, আমি ওনার সাথে থাকবো না, আমার ওনাকে ভয় লাগে। আমি তোমার সাথে ঘুমাবো। মোমের কথায় ময়ূরী হেসে ফেলল। মোমের থুতনিতে হাত রেখে বলল, ভয় পাওয়ার কি আছে? সে তোমার স্বামী। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের ঘর। সারা জীবন স্বামীর ঘরে তার সাথেই থাকতে হয়, এটাই নিয়ম। তাছাড়া আমার ভাই খুব ভালো মানুষ, একটু রাগী, তবে তার মনটা অনেক ভালো। ভাইয়া যেটা বলেছে সব শুনে চললে তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তার কথা না শুনলে সে অনেক রেগে যায়। মোমের শরীর কাঁটা দিয়ে উঠল। ওই গম্ভীর লোকটার সাথে থাকতে হবে ভাবলেই বুকের ভেতর ধক ধক করে উঠছে। ময়ূরী আরও কিছু কথা বুঝিয়ে নিজের রুমে চলে গেল। মোম দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরীর কথাগুলো ভাবছে। তক্ষুনি ওয়াশরুমের দরজা খুলে আগুন বেরিয়ে আসে। কোমরে একটা টাওয়াল পেঁচানো। শাওয়ার নিয়েছে সে। মাথার চুল থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে মুখে। সেখান থেকে গড়িয়ে পড়ছে উদাম বুকে। মোম তাকায় আগুনের দিকে। বুকের মধ্যে ঘন কালো লোমগুলোর দিকে নজর পড়তেই বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হতে থাকে। পানির ফোঁটাগুলো মুক্তোর মতো চকচক করছে। পেটানো শরীর, লম্বা চওড়া বলিষ্ঠবান পুরুষটিকে দেখে নিঃশ্বাস আটকে আসার উপক্রম। মোম সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নেয়। হাত পা মৃদু কাঁপছে।
ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আগুন। অন্য একটি তোয়ালে নিয়ে মাথার চুল সহ শরীর মুছতে থাকে। আয়নায় মোমের ভীতি লজ্জাকর মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম শুনতে পেয়েছে নাকি বোঝা গেল না। একই জায়গায় ঠায় দাঁড়িয়ে, ট্রাউজার পরে গায়ে টি শার্ট জড়িয়ে মোমের সামনে এসে দাঁড়ায় আগুন। 6 ফুট লম্বা আগুনের বলিষ্ঠ শরীরের সামনে মোমকে চুনোপুটি মনে হচ্ছে। আগুনের বুক পর্যন্ত হবে, বয়সও অল্প, ভবিষ্যৎ আর একটু লম্বা হলেও হতে পারে। মোম ঘন ঘন চোখ ঝাপটাচ্ছে, চোখ দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। হাতে দুটো স্বর্ণের চুড়ি, নাকে ছোট্ট একটি পাথরের নোজপিন, লাইটের আলোয় চকচক করছে। গায়ে কলাপাতা রঙের সুতির শাড়ি, ফর্সা গায়ে ভালো মানিয়েছে। চুলগুলো বেনুনি করা, যা কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত চলে গিয়েছে। বোঝাই যাচ্ছে মেয়েটার চুল অনেক লম্বা। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ভ্রু কুচকে মৃদু ধমকে বলল, এই মেয়ে, কি ব্যাপার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাওনি? ধমকে মুখ হালকা কেঁপে উঠল, কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, জি। আগুন বিরক্ত হলো। তার মানে এই মেয়ে তার সাথে কথা শুনতে পায়নি। অদ্ভুত। নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, কি জি জি করছো? তোমাকে আমি কিছু বলেছি, শুনতে পাওনি? মোম মাথা নিচু করে নিল। দুঃখিত, আমি শুনতে পাইনি। জি বলুন, কি বলবেন? আগুন অবাক হয়ে তাকায় তার দিকে। বলে কি এই মেয়ে? একটা কথা এতবার বলা লাগবে? মেজাজ খারাপ হলো আগুনের। দাঁতে দাঁত চেপে বলল, কয়টা বেজেছে জানো? আর কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম বিছানার দিকে যাওয়ার জন্য এক পা বাড়ালো। আগুন পেছন থেকে ডেকে ওঠে। মোম ড্যাব ড্যাব করে তাকায় তার পানে। আগুনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। রয়ে শয়ে আগুন বলল, তোমার নামটাই তো জানা হলো না। তা কি নাম তোমার? আগুনের কথায় মোম বেশ অবাক হলো। যাকে বিয়ে করেছে এখনো তার নামই জানে না। কাবিননামায় সাইন করার সময় তো নামটা দেখার কথা। বিয়ে পড়ানোর সময়ও তো কাজী নাম বলে। জিজ্ঞেস করবে কি? না থাক, লোকটা যা রাগী, জিজ্ঞেস করলে যদি আবার ধমক দেয়। মোম আর ঘাটল না, ছোট করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, মোম। কোন ক্লাসে পড়ো? এখনো পড়াশোনা করো নাকি বাদ দিয়ে দিয়েছো? এবার 10ম শ্রেণীতে উঠেছি। আগুন ভ্রু কুচকে বলল, তা তোমার বয়স তো সবে 15। এই এত ছোট থাকতে বিয়ে করার কারণ কি? বাবা মাকে বলতে পারলে না যে তুমি এখন বিয়ে করতে চাও না? পড়াশোনা করার আর কোনো ইচ্ছে আছে? আগুনের কথায় মোমের মনটা খারাপ হয়ে যায়। চোখ দুটো জলে ভরে ওঠে। সে তো এখন বিয়ে করতে চায়নি, শুধু বাবার জন্য বাধ্য হয়ে বিয়েটা করেছে। ছলছল চোখে তাকিয়ে বলল, আমি পড়তে চাই, এখন বিয়ে করতে চাইনি। বাবা অসুস্থ বলে তার কথা ফেলতে পারিনি আমি। আগুন আরও কিছু বলতে চেয়েছিল। মোমের ক্রন্ধনরত মুখশ্রীর দিকে নজর পড়তেই সহসা থেমে গেল। মোমের মুখটা লাল হয়ে আছে। ফর্সা হওয়াতে একটু কাঁদলেই নাক লাল হয়ে যায়। সে নিজেও তো দাদুর কথা রাখতে বিয়ে করেছে। সে ছেলে হয়ে যখন বিয়েটা আটকাতে পারল না, তখন মেয়ে হয়ে মোম কিভাবেই বা আর আটকাতো? তাই বলল, শুনে খুশি হলাম। তুমি পড়তে না চাইলেও তোমাকে পড়তে হতো। একজন প্রফেসরের বউ হয়ে মাত্র 9ম শ্রেণী পাশ করে বসে থাকলে তো চলবে না। যেহেতু তোমার ইচ্ছা আছে পড়ার, তাই আমি তোমাকে পড়াবো। চিন্তা করো না। দেখি চেষ্টা করি এখানকার কোনো স্কুলে ট্রান্সফার করানো যায় কি না। ট্রান্সফার করা না গেলেও সমস্যা নেই, এখানে থেকে পড়বে আর এক্সাম টাইমে তোমাদের বাড়িতে গিয়ে এক্সাম দিয়ে আসবে। জি আচ্ছা। তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? আগুনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের স্বরে বলল, তুমি জানো? কিন্তু কিভাবে? জি জানি, কাবিনের কাগজে সাইন করার সময় আপনার জন্ম তারিখ দেখেছিলাম আমি। ও, তা নিজের থেকে গুনে গুনে 14 বছরের বড় কাউকে বিয়ে করতে খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? গ্রামের এক কাকি বলেছেন মেয়েদের থেকে ছেলেদের বয়স একটু বেশিই হয়, এতে অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। তাছাড়া আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সেটা বদলানোর ক্ষমতা তো আমার নেই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার ভাগ্য জুড়ে রেখেছিলেন। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। মোমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুন। ছোট্ট একটা মেয়ে কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। কথা বললেও আস্তে করে বলে। মা ঠিকই বলেছিলেন, মোম সত্যি শান্তশিষ্ট একটা মেয়ে।
আগুন বলল, কথা বলতে বলতে অনেক দেরি করে ফেললাম, এসো ঘুমাতে হবে তো। আগুন লাইট অফ করে নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। কপালে এক হাত দিয়ে শুয়ে রয়েছে। একটু আলো থাকলেও আগুন ঘুমোতে পারে না। পুরো রুম অন্ধকার করে ঘুমানোর অভ্যাস তার। মোম যদি ভয় পায়, তাই মোমের কথা চিন্তা করে ড্রিম লাইট জ্বালিয়ে রেখেছে। সত্যি মোম অন্ধকারে ভয় পায়। আগুনের পাশে শুতে মোমের কেমন যেন লাগছে। শরীরে অন্যরকম একটা শিহরণ যাচ্ছে। যদিও পুরুষটি তার স্বামী, অচেনা একজন পুরুষের সাথে ঘুমাতে একটু অস্বস্তি হওয়ারই কথা। মোম গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে আটসাট হয়ে আগুনের দিকে মুখ করে শুয়ে পড়ল। আগুন ওপাশ ফিরে শুয়েছিল। কিছুক্ষণ পর মোমের দিকে মুখ করে কাত হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইটের আলো মোমের মুখে পড়ছে। ঘুমিয়ে গিয়েছে মেয়েটা এত তাড়াতাড়ি, হয়তো ক্লান্ত ছিল তাই। আগুনও চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। জার্নি করে আসায় সে নিজেও ক্লান্ত ছিল, তাই তো আগুনের চোখ দুটো ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আগুনের। আজকেও তার ব্যতিক্রম হলো না। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাইরে জগিং করতে চলে যায়। ভেবেছিল আজকেও যাবে, তবে শরীর সায় দিচ্ছে না। রাতে তেমন ভালো ঘুম হয়নি। এখন আবার উঠে পড়েছে। কলেজেও যেতে হবে, বিয়ের জন্য কালকে যেতে পারেনি। ফ্রেশ হয়ে এসে বিছানার দিকে নজর পড়ে। নিষ্পাপ মুখের অধিকারী একটা শুভ্র বড়ি তাড়িয়ে বিছানায়। এলোমেলোভাবে মোম ঘুমিয়ে আছে। পরনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে। বুকের কাছের আঁচলটাও ঠিক নেই। হাত দুটো একসাথে করে মাথার নিচে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। মাথার ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। ফ্যানের বাতাসে উড়ছে সেগুলো। শুষ্ক ঢোক গিলে আগুন দৃষ্টি সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে উঠল, বাচ্চা একটা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার ঘাড়ে, যে নিজেকেই সামলাতে পারে না, সে আমাকে সামলাবে কিভাবে? নিজের রুমের ব্যালকনিতে চলে যায় আগুন। গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে। নজর তার দূর আকাশে। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সে তার কিরণ ছড়াবে ধরণীর বুকে। আগুন যখন মন দিয়ে হালকা ঘোলাটে আকাশ দেখতে মত্ত, তখনই তার ফোন বেজে ওঠে। ড্রেসিং টেবিলে রাখা ছিল ফোন। সেখান থেকে ফোনটা নিয়ে পুনরায় ব্যালকনিতে চলে আসে। ওর ফ্রেন্ড নাইমা ফোন করেছে। সে একজন ডাক্তার। আগুনের কলেজের পাশাপাশি একটা হসপিটাল রয়েছে, সেখানকার একজন সিনিয়র ডাক্তার সে। এত সকালে ফোন করেছে, ভ্রু কুঁচকে ফেলে আগুন। রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নাইমা বলে ওঠে, হাই হ্যান্ডসাম বয়, কি খবর তোর? কেমন আছিস? নিজে থেকে ফোন করে তো একটু খোঁজ নিস না, ভুলে গিয়েছিস? আগুন বিরক্ত হলো। এইসব কথা বলার জন্য এই মেয়ে এত সকালে ফোন করেছে। নাইমাকে আগুনের তেমন পছন্দ না। কলেজ লাইফ থেকেই ওর পিছে পড়েছে সে। আগুন জানে নাইমা তাকে পছন্দ করে। একবার প্রপোজও করেছিল। আগুন না করে দিয়েছে। সে তাকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবে না। আগুনের থেকে কোনো রেসপন্স না পেয়ে নাইমা পুনরায় বলল, হ্যালো আগুন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, শুনছি। এই সময় ফোন করার কারণটা ঠিক বুঝলাম না। কোনো কারণ নেই, কথা বলতে মন চেয়েছে তাই ফোন করেছি। কেন, কোনো সমস্যা? এমন তো নয় যে ঘরে তোর বউ আছে, বেটাইমে ফোন করলে সে রাগ করবে। নাইমার কথায় আগুন কিছুটা থমথমে খায়। ওকে এখন কিছু বলা যাবে না। জানতে পারলে সিন ক্রিয়েট করতে পারে। মোট কথা কাউকেই কিছু বলা যাবে না। কলেজে বিষয়টা জানাজানি হলে আগুনকে অনেক হেনস্থা হতে হবে। কলিগ, সিনিয়র, টিচার্সরা মজা নিবে। মান সম্মানের দফা রফা হয়ে যাবে। আর স্টুডেন্টরা জানলে তো কোনো কথাই নেই। সঠিক সময় আসুক, তখন না হয় সবাইকে জানানো যাবে। তপ্ত শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না। বউ না থাকলেই যে যখন তখন ফোন করা যাবে এমনটা ভাবা ভুল। এখন আর ছোট নেই তুই। একটু ম্যানার্স শিখ। কোনো কাজের দরকার ছাড়া অটাইমে ফোন করাটা আমি ভালো চোখে দেখি না। আশা করি এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবি। কথা শেষ করে কল কেটে দিয়েছে আগুন। নাইমার এরকম হুটহাট ফোন করায় চরম বিরক্ত হয় আগুন। আগে রাতে 2-3টের দিকেও ফোন করতো। ইদানিং টাইম মানে না, যখন তখন ফোন করে বসে। কিছুদিন আগেও ফোন করেছিল এমন সময়ে, যখন সে স্টুডেন্টসদের ক্লাস করাচ্ছিল। আগুনের ইচ্ছে করছিল নাইমাকে কানের নিচে ঠাটিয়ে এক থাপ্পড় দিতে। বিরক্ত হয়ে নাম্বার ব্লক লিস্টে রেখেছিল। পরে নাইমা ক্ষমা চেয়েছিল,
কান্নাকাটি করে ব্লক থেকে নাম্বার উঠাতে বলেছিল। আগুন তার কথা শুনেছিল আর সাবধানও করেছিল, নেক্সট টাইম যেন খেয়াল থাকে। আকাশের ঘন কালো মেঘের মতো আবছা অন্ধকার সরে গিয়ে সূর্য উঁকি দিয়েছে, ধরনের বুকে তার দীপ্তি ছড়াচ্ছে। লম্বা নিঃশ্বাস ছেড়ে ব্যালকনি থেকে রুমে আসে আগুন। এসে দেখে বিছানা শূন্য, মোম নেই, হয়তো উঠে পড়েছে। বিছানাটা পরিপাটি করে গোছানো, নিশ্চয় মোম করেছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই পিছন ফিরে তাকায়। মোম দাঁড়িয়ে আছে, আজকেও সুতির শাড়ি পরেছে, তবে তার শাড়ি পরা ঠিকঠাকভাবে হয়নি। এটাকে শাড়ি পরা বলে না, কোনো রকম গায়ের সাথে সাপের মতো পেঁচিয়ে রেখেছে যেন। আগুন মোমের সামনে এসে দাঁড়ায়, এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এভাবে শাড়ি পরেছো কেন? যখন তখন আঁচলে পা বেঁধে তো পরে যেতে পারো। বিয়ের সময় কি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস দেয়নি আমাদের বাড়ি থেকে? কালকে তো দেখলাম ঠিকঠাকভাবেই শাড়ি পরেছিলে, এখন এভাবে পরেছো কেন? আগুনের কথায় মোম কিছুটা লজ্জা পায়, আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল, জি দিয়েছে। আসলে কালকে আপনার বোন শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি শাড়ি পরতে পারি না, কখনো পরিনি। আর শাড়ি না পরে অন্য কোনো ড্রেস পরলে কেউ যদি কিছু বলে, সেই জন্য এই শাড়ি পরেছি। গ্রামে থাকতে আমার কাকি বলেছিলেন বিয়ের পর মেয়েদের শাড়ি পরতে হয়। কে তোমাকে কি বলবে? সবার পরিবারের মতো আমাদের পরিবার না। তুমি যেই ড্রেসে কমফোর্টেবল ফিল করো সেটাই পরতে পারো, কেউ কিছু বলবে না। মোম মাথা নেড়ে লাগেজ থেকে মিষ্টি রঙের একটা 3 পিস নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়ে। আগুন নিচে চলে আসে ব্রেকফাস্ট করার জন্য, নয়তো কলেজে যেতে লেট হয়ে যাবে। রাশেদ ড্রয়িং রুমে এসে পত্রিকা পড়ছেন আর খাতায় কিছু একটা লিখছেন। ময়ূরী মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আয়মান এখনও ঘুম থেকে ওঠেনি। ডাইনিং টেবিলে না বসে আগুন বাবার পাশে গিয়ে বসল। ললাটে ভাঁজ ফেলে রাশেদকে বলল, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? রাশেদ চোখের চশমাটা ঠিক করে পত্রিকাতে নজর রেখেই বললেন, দেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে বুঝলে। এখন মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। সামান্য জমির জন্য আপন ভাইকে খুন করতে দুবার ভাবে না। এই তো গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে, সেটাই মন দিয়ে পড়ছিলাম। এভাবে চলতে থাকলে দেশের যে কি হবে সেটারই হিসাব করছিলাম। এই কথার প্রেক্ষিতে আগুন কিছু বলল না। কিছু বললেই বাবার লম্বা ভাষণ শুরু করে দিবেন। এখন ভাষণ শোনার বিন্দুমাত্র ইন্টারেস্ট তার মধ্যে নেই। মিনা খেতে আসার জন্য ডাক দিলেন। আগুন ময়ূরীকে ডেকে বলল, নাস্তাটা এখানেই নিয়ে আয়, আজকে কলেজে যেতে হবে। পাশ থেকে গম্ভীর কণ্ঠে রাশেদ বললেন, তুমি বিয়ে করেছো, কটা দিন বাড়িতেই থাকো, কলেজে যাওয়ার দরকার নেই। আগুন ভ্রু কুচকে তাকায় বাবার দিকে, রাশভারী কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে কি কলেজে যেতে পারবো না? ছুটি ছাড়া এমনিতেই একদিন প্রেজেন্ট ছিলাম না, আবার আজকেও যাব না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া এভাবে হুটহাট করে বিয়ে করে ফেলেছি, সেটা তো কেউ জানে না। আমি চাইও না এখন কেউ জানুক। বাধা দিও না আমার কাজে। তোমার কথা মতো তো বিয়েটা করেছি। রাশেদ খ্যাপা স্বরে বললেন, বিয়েটা করে আমাকে উদ্ধার করে দিয়েছো, তোমাকে এখন সালাম করার দরকার কি বলো? আগুন বিরক্ত হয়, ইচ্ছে করছে খাবার ছেড়ে উঠে যেতে। মা কষ্ট পাবে তাই যেতে পারছে না। মিনা ছেলের পাশে বসেন, বাটিতে আরেকটু আলু ভাজি তুলে দেন। ছেলের দিকে চেয়ে নরম কণ্ঠে বলেন, কলেজে যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? বুঝতেই তো পারছিস মেয়েটা ছোট, অনেকটা অবুঝ। হাজারও আমরা পাশে থাকি, স্বামীর সঙ্গটাই বড় সঙ্গ। আগুন কিছু বলল না, চুপ করে খাবার শেষ করে উঠে দাঁড়ায়। মিনা পুনরায় বললেন, হ্যাঁ রে, মোমকে উঠেছে? মেয়েটার কোনো কিছু দরকার পড়তে পারে, নতুন তো লজ্জায় হয়তো বলতেই পারবে না। তুই গিয়ে দেখ একটু। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বল, উঠেছে, তোমরা গিয়ে দেখো। বললাম না আমাকে কলেজে যেতে হবে। ছেলের কথায় মিনার মুখটা থমথমে হয়ে গিয়েছে। আমতা আমতা করে বললেন, বলছিলাম কি, তুই হয়তো কয়েকদিনের মধ্যেই তোর ফ্ল্যাটে যাবি। মোম মিনার কথা কেড়ে নিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল, কয়দিন পর নয় মা, আমি কালকেই সেখানে যাব। আইমানেরও তো ভার্সিটি খোলা, ওকে জানিয়ে দিও আমরা কালকে ফ্ল্যাটে ফিরে যাব। সে কি কালকেই চলে যাবি? বৌমাকে নিয়ে যাবি না? এতটা জার্নি করে বাসা থেকে রোজ রোজ কলেজে যেতে কষ্ট হয়, আইমানেরও সমস্যা হয়, সেজন্যই তো কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়েছি। আর মোমকে নিব মানে? ও সেখানে গিয়ে কি করবে? আইমান আছে সাথে, মোমকে নিয়ে যেতে পারবো না, ও এখানেই থাকবে।
দরকার হলে আয়মান ওখান থেকে বাড়িতে চলে আসবে, তবুও মোমকে নিয়ে যা। এমনিতেও আয়মান সপ্তাহে 2-1 দিন ভার্সিটিতে যায়, আমি ওকে বলে দিব সেখান থেকে ওর যাবতীয় জিনিসপত্র এখানে নিয়ে চলে আসতে। তাহলে তোদের কোনো সমস্যা হবে না। কোনো দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। মোমে বাড়িতেই থাকবে তোমাদের সাথে। রাশেদ খুবই মনোযোগ সহকারে পত্রিকা পড়ছিলেন। ছেলে এবং স্ত্রীর বলা কথাগুলো আমলে নিয়েছেন। আগুনের কথায় তার মুখভঙ্গি বদলে যায়। ছেলেটা একটু বেশি তেরা, তবে তিনিও কম না। পত্রিকা থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকান। গলার আওয়াজ যথাসাধ্য গম্ভীর রেখে বললেন, মম তোমার বিয়ে করা বউ, তুমি যেখানে থাকবে তোমার স্ত্রীও সেখানে থাকবে। কালকে বিয়ে করে আজকেই বলছো আলাদা থাকবে, সেটা হবে না। আগুন অবাক হয়ে বাবার দিকে তাকায়। ভীষণ রাগ হচ্ছে তার। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আলাদা থাকবো সেটা কখন বললাম? বলেছি আমার কলেজ যাতায়াতের সুবিধায় ফ্ল্যাটে ব্যাক করব। আমি কলেজে চলে গেলে মোম সারাদিন বাসায় একা থাকবে, তার থেকে বরং তোমাদের সাথে থাকাই ভালো। রাশেদ তবু মানতে নারাজ। নিজের কথায় হোটেল থেকে দৃঢ় কণ্ঠে বলল, তোমার এত ভালো বুঝতে হবে না। কালকে আয়মান গিয়ে সেখান থেকে তার ব্যবহৃত সকল জিনিস নিয়ে আসবে। তুমি মোমকে নিয়ে যাবে, ও তোমার সাথেই থাকবে, এটাই ফাইনাল। ক্রোধ নিয়ে চিৎকার করে আগুন বলল, ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। আমি যেখানেই থাকবো মোমো আমার সাথেই থাকবে। নিয়ে যাব মোমকে। সব কিছু তো জোর করে চাপিয়ে দিচ্ছ আমার উপর। প্রথমে নিজের থেকে 14 বছরের ছোট বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছো, এক প্রকার বাধ্য করেছো বিয়েটা করতে। এখন নিজেদের যা খুশি সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আগুন আর কথা বাড়ালো না। গটগট পায়ে রুমের দিকে অগ্রসর হলো। রেডি হয়ে এখন কলেজে চলে যাবে। ছেলের চিৎকারে রাশিদের কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় ছেলের জেদকে পাত্তা দিলে আজকে তার লক্ষ্মীমন্ত বউটা তাদের বাড়িতে থাকতো না। হুট করে বিয়েটা হয়ে গিয়েছে। কাছাকাছি থেকে একে অপরের প্রতি অনুভূতি জন্মানোটা খুবই প্রয়োজন। দুজন একসঙ্গে না থাকলে মনের মিল হবে কি করে? দুপুরে রান্নার তোড়জোড় চলছে। নতুন বউ এসেছে বাড়িতে, তেমন কাউকে না জানালেও নিজেরাই ছোট্ট করে বউভাতের দিনটাকে উদযাপন করবে। আয়মান আজকে ভার্সিটিতে যায়নি, বাড়িতেই থাকবে। মিনা বলে দিয়েছেন বিকালে গিয়ে যেন আগুনের ফ্ল্যাট থেকে তার সকল জিনিসপত্র নিয়ে আসে। এখন তার সেখানে জায়গা নেই, ভাই ভাবি থাকবে। আয়মান বিনা বাক্যে মায়ের কথা মেনে নিয়েছে, দ্বিমত করেনি। বাড়ি থেকে ভার্সিটিতে যেতে তার বেশি একটা অসুবিধা হবে না। প্রয়োজনে বাইক ইউজ করবে। ময়ূরীও প্রিন্সিপালকে ফোন করে আজকের দিনটার জন্য ছুটি নিয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে। পায়েসটা হলেই সব রান্না কমপ্লিট। ময়ূরী সালাদ কেটে প্লেটে রাখছে। মোমকে কোনো কাজ করতে দিচ্ছেন না মিনা। নতুন বউ, তাকে কাজ করতে হবে না, আরও সময় আছে। মিনার পর তো সংসারের হাল তাকেই ধরতে হবে। মোম শোনে না তার কথা। পাশে দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মনে মনে খুশি হয় মিনা। রান্নার কাজ শেষ। ময়ূরী মোম মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। প্রচণ্ড গরম পড়েছে। রান্নাঘরে থাকায় ঘেমে গিয়েছে তারা। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, মোম, মা তুমি গিয়ে গোসল করে নাও, ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছো? সেই জন্যই বলছিলাম তোমার রান্নাঘরে আসার দরকার নেই। শুনলে না আমার কথা? অসুবিধা নেই, গ্রামে থাকতে মা রান্না করার সময় তাকে হেল্প করতাম। তুমি রান্না করতে পারো? অল্প অল্প। মিনা মুচকি হাসে। মেয়েটার মুখটা পুরাই মায়াবী, যে কেউ দেখলেই মন ভালো হয়ে যাবে। মোম চলে যায়। পেছন থেকে মিনা পুনরায় ডেকে ওঠেন। মোম অশ্রুসিক্ত নয়নে তাকায় শাশুড়ির দিকে। মিনা বললেন, গোসল করে 3 পিস পরে নাও, ভালো থেকে একটা শাড়ি পরো কেমন? মোম মাথা নেড়ে চলে যায়। রুমে এসে চিন্তায় পড়ল, সে তো শাড়ি পরতে পারে না। এখন কি হবে? মন মরা হয়ে গোসল করে কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। বিছানায় বসে এক পা দুলাচ্ছে আর চিন্তা করছে, এই অবস্থায় রুম থেকে বের হবে কি করে? এক্ষুনি হয়তো খেতে বসবে সবাই, তাকেও ডাকা হবে। কি করবে এখন মোম? মোম আগুনের রুমটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো অবলোকন করছে। রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠলেও নানান চিন্তায় ডুবেছিল। রুমটা ভালো করে দেখাই হয়নি। শুধু রুম কেন, এই পুরো বাড়িটাই তো এখন পর্যন্ত ঠিকঠাকভাবে দেখা হলো না। আগুনের রুমটা বেশ পরিপাটি, বোঝাই যাচ্ছে অগোছালো সে পছন্দ করে না।
দেয়ালে আগুনের অনেকগুলো ছবি রয়েছে। আয়মান ময়ূরীর সাথেও কয়েকটা ছবি রয়েছে। বন্ধুদের সাথে তোলা ছবি কেবল একটি। সবাই হাসি মুখে ছবির ফ্রেমে বন্দী হয়ে আছে। শুধু আগুনের মুখে হাসির রেশ পর্যন্ত নেই। চেহারায় তার কেমন গম্ভীর ভাব। এই লোকটা কি হাসতে পারে না? একটু হাসলে কি হয়? খাটাস মার্কা একটা লোক। মনে মনে ভেঙচি কাটে মোম। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে নজর পড়ে। আগুনের একটি ছবি রয়েছে সেখানে। এই ছবিটাতে আগুনের ঠোঁটে কিঞ্চিত মুচকি হাসি রয়েছে। বসা থেকে উঠে ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়। পুনরায় বিছানায় বসে। হাত দিয়ে ফ্রেমে বন্দি হয়ে থাকা আগুনের মুখটা আলতো করে ছুঁয়ে দেয় সে। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে। আগুনের হালকা ছাঁটাই করে রাখা চাপদাড়িগুলো মোমের ভীষণ পছন্দ হয়েছে। হালকা গোলাপি ঠোঁটগুলো কি চমৎকার! মনে হয় ঠোঁট দুটো আর্ট করা। মোমের ভাবনায় মোম নিজেই লজ্জা পায়। ছি, এসব কি ভাবছিল সে? দরজায় ঠকঠক আওয়াজ হতেই মোমের টনক নড়ে। দ্রুত হাতে থাকা ছবিটা জায়গা মতো রেখে দরজা খুলে দেয়। ময়ূরী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ময়ূরীকে দেখে মোমের বড় বড় পাপড়িযুক্ত নয়ন দুটো চকচক করে ওঠে। আর কোনো চিন্তা নেই, ময়ূরী এখন তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিবে। মোমের মুখের দিকে তাকিয়ে ময়ূরী দুষ্টু হেসে বলল, কি গো ভাবি, মুচকে মুচকে হাসছো কেন? রাতে ভাইয়া একটু বেশি ভালোবাসা দিয়েছে নাকি? সহসা মোমের হাসিটা মুছে গেল। এই ননদটা এমন কেন? ভারী দুষ্টু মেয়ে। ময়ূরী ভেতরে ঢুকে বলল, তাড়াতাড়ি চলো, মা খেতে ডাকছে। একটু পরে ভাইয়াও চলে আসবে, জলদি এসো। মোম মুখটা ছোট করে রেখেছে। অসহায় চোখে ময়ূরীর দিকে চেয়ে বলল, আপু, আমি তো ঠিক মতো শাড়ি পরতে পারছি না। দেখো না শাড়ির কি বেহাল দশা। মা বলেছেন শাড়ি পরতে, অনেকবার চেষ্টা করেছি, পারছি না তো। এই অবস্থায় কিভাবে নিচে যাব বলো? ওহ, এই ব্যাপার? আরে এত টেনশন করার কি আছে, আমি আছি না, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। মোম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ময়ূরী সুন্দর করে মোমকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়েও দিয়েছে। মোম মানা করেছিল, কিন্তু ময়ূরী তার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে হালকাভাবে সাজিয়ে দিয়েছে। মোমের পরনের শাড়িটা খয়েরি রঙের। শাড়ির পাড়ে ছোট ছোট সাদা রঙের ফুল। ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, হাতে সাদা খয়েরি রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কানে বিয়েতে দেওয়া একজোড়া ডিজাইনার স্বর্ণের দুল, মাথার চুল ভেজা, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সেথায় প্লাস্টিকের তৈরি বেলি ফুলের গাজরা জড়ানো। ব্যাস, মোমকে সাজানো কমপ্লিট। অল্প সাজেই মোমকে পুরো অপ্সরার মতো লাগছে। নাকের ছোট পাথরের নাকফুলটা তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মোমের থেকে সরে এসে একটু পিছিয়ে মিষ্টি হেসে গালে হাত দিয়ে ময়ূরী বলল, আল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না, দেখো আজকে ভাইয়া তোমাকে দেখলে একেবারে ফিট খেয়ে যাবে। দুপুর 3টে বেজে গিয়েছে। আগুন এখনও বাসায় আসেনি। ওর জন্য কেউ এখন পর্যন্ত খাবার খায়নি। আয়মান তাকে একের পর এক ফোন করেই যাচ্ছে। রিং হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। রাশেদ গম্ভীর মুখে পায়চারি করছেন। তিনি বারবার বলে দিয়েছেন আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরতে, অথচ ছেলের কাণ্ড দেখো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। সেলিনা গিয়ে দরজা খুলে দিলেন। ওদের বাড়িতে কাজ করেন তিনি। আগুন এসেছে। ঘেমে জুবুথুবু অবস্থা। রৌদ্র থেকে এসেছে বিধায় ফর্সা মুখশ্রী কেমন লাল হয়ে আছে। ওকে দেখতে পেয়ে রাশেদ কাছে এসে গম গম কণ্ঠে বললেন, কি পেয়েছোটা কি তুমি? আমার পছন্দের পাত্রীর সাথে বিয়ে করেছিলি বলে যা খুশি করবে, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোনো আক্কেল নেই তোমার? বলেছিলাম আজকে একটু জলদি বাসায় আসতে, কিন্তু তুমি তো কাউকে পরোয়াই করো না। তোমার জন্য যে বাড়ির মানুষগুলো না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে। আমাদের কথা না হয় বাদই দিলাম, তোমার বউ, তার কথাটা তো একবার ভাববে। মেয়েটার কাছে এই পরিবারটা নতুন। স্বামী হিসেবে তোমার উচিত তাকে সঙ্গ দেওয়া। তার কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা নজর রাখা। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই লম্বা শ্বাস নিলেন রাশেদ। আগুন ভ্রুকুচকে বাবার দিকে তাকালো।
বাইরে থেকে এসেছে, এখন প্রচুর ক্লান্ত লাগছে। রাগারাগি করতে ইচ্ছে করছে না। কিছুটা তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলল, আমি কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তোমাদের খিদে পেলে তোমরা খেয়ে নিতে। আর কলেজে গেলেই নিজের ইচ্ছে মতো চলে আসা যায় না, সব কিছুর একটা রুলস আছে। তবুও তো চেষ্টা করেছি দ্রুত ফিরে আসার। রাশেদ আরও কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিলেন। স্বামীর মনোভাব বুঝতে পেরে মিনা আগুনের কাছে এসে বলেন, কথা বাড়িয়ে লাভ নেই, যা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আগুন চলে গেল। সবাই খাবার টেবিলে নিজেদের জায়গায় বসে পড়েছে। পাশাপাশি দুইটা চেয়ার আর একটা আলাদাভাবে চেয়ার খালি এখনো। ময়ূরীর চেয়ারের পাশে মোম দাঁড়িয়ে আছে। আগুন তাকে খেয়াল করেনি। করবে কিভাবে? এসেই তো নিজের রাগী লুক দেখাতে ব্যস্ত তিনি। রাশেদ মোমকে বসতে বললেন। মোম বসে না। শাশুড়িকে রেখে সে একা একা খাবে না, ঠায় দাঁড়িয়ে রইল। মিনা সবাইকে খাবার দিচ্ছে। চিকেনে কামড় বসিয়ে আয়মান বলল, ভাবি নিশ্চয় ভাইয়ার জন্য ওয়েট করছে। নতুন বউ লজ্জা পাচ্ছে বলতে, ঠিক বলেছি তো ভাবি? আয়মানের কথায় মোম হা হয়ে গেল। সে তো এমন কিছুই ভাবেনি। ততক্ষণে আগুন এসে পড়েছে। পরনে ট্রাউজার আর খয়েরি রঙের টি শার্ট। চেয়ারে এসে বসতেই আয়মান বলল, কি ব্যাপার ব্রো, আজকে ভাবি আর তুমি ম্যাচিং করে সব কিছু পড়েছো দেখছি। ভালো, খুব ভালো। ম্যাচিং না হলে দুজনের রোমান্স ঠিক জমবে না। বুঝতে না পেরে আগুন গম্ভীর কণ্ঠে বলল, মানে? তুমি আর ভাবি সেম কালারের ড্রেস পরেছো সেজন্য বলেছি। আগুন নিজের দিকে নজর বোলায়। সেই টি শার্টটা বের করেনি, বিছানার উপরেই ছিল, তাই এটাই পড়েছে। পরপর ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। অমনি তার দৃষ্টিজোড়া মোমেতে অনড় রইল। থমকে গেল চারপাশ। বক্ষতলে অদ্ভুতভাবে তীরের মতো কিছু একটা বিঁধল যেন। স্নায়ুকোষে রক্ত চলাচল দ্রুত গতিতে হচ্ছে। নিঃশ্বাসের গতিতে বক্ষস্থলে চলছে তীব্র আন্দোলন। চোখের মণিতে কেবল মোমের মুখশ্রী আটকে রইল। কে বলবে আগুনের সম্মুখে থাকা রমণীটি 15 বছরের বাচ্চা? তাকে দেখতে পূর্ণাঙ্গ একজন নারী লাগছে। আগুনের কাছে অতি যত্নে করা বাগানের একটি ফুল মনে হচ্ছে মোমকে, যেই ফুলটির একমাত্র মালিক সে। ময়ূরী খাবার চিবোতে চিবোতে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া খাবে না? আবার তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ভাবিকে এখন এত দেখো না, খাবার খেয়ে নাও আগে, পরে যত ইচ্ছে দেখো। ভাবিকে দেখলে তো আর পেট ভরবে না। আইমান ময়ূরীর কথায় ফোড়ন কেটে আগুনকে খোঁচা দিয়ে বলল, বুঝিস না, নতুন নতুন বিয়ে করেছে ব্রো, আমাদের সামনে জোর করে বিয়ে করেছে বললে কি হবে? মনে মনে ঠিকই ভাবিকে মনে ধরেছে ভাইয়ার। নয়তো বাবা মার সামনে এমন ছ্যাবলার মতো বউয়ের দিকে কেউ চেয়ে থাকে? ময়ূরীর ফিক করে হেসে ফেলে। মোম লজ্জায় মাথা নিচু করে নিল। অন্য সময় হলে মজা করার জন্য রাশেদ একটা ধমক দিতেন ছেলেকে, কিন্তু আগুনকে খোঁচানোর জন্য কিছু বলেনি। উল্টো খুশি হলেন। মুখে তার মিটি মিটি হাসি। খাবারের সময় কথা বলা তিনি পছন্দ করেন না। ওদের কথায় আগুনের হুঁশ ফিরে। মোমের থেকে নজর ফিরিয়ে নেয়। আয়মানের দিকে চেয়ে ধমকে বলল, খাওয়ার সময় এত কথা কিসের? চুপ করে খা, নয়তো চাপকে লাল করে দেবো বেয়াদব। ধমকে মৃদু কেঁপে ওঠে মোম। ময়ূরীও চুপ করে খাচ্ছে। ভাই রেগে গেলে খবর খারাপ আছে। রাশেদ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ওদেরকে ধমকাচ্ছ কেন? ছোট মানুষ একটা দুষ্টু মিষ্টু করবেই। হুটহাটেই রাগ কন্ট্রোল করতে শিখো। হুটহাট রাগ কন্ট্রোল করতে শিখো আগুন। মিনা এসে ছেলেকে খাবার দিলেন। আগুন তৈলাক্ত খাবার পছন্দ করে না। মা ভালোবেসে রেঁধেছেন, খেতে তো হবেই। মিনার জোড়াজুড়িতে মোমো আগুনের থেকে কিঞ্চিত দূরে পাশের চেয়ারটাতে বসে পড়েছে। খুব খিদে পেয়েছে তার। বেলা তো কম হলো না। মোম অল্প স্বল্প করে খাচ্ছে। খাবার খাওয়ার মাঝে আর চোখে আগুনের দিকেও তাকাচ্ছে। আগুন তার দিকে তাকাচ্ছে না। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাচ্ছে সে। পোলাও মাংস যেমন তেমন খেলেও পায়েস এক বাটি ফুল খেয়েছে আগুন। মায়ের হাতের পায়েস সবসময়ই তার পছন্দ। বেসিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নিজের রুমের দিকে পা বাড়ালো। তক্ষুনি পেছন থেকে আয়মান চাপা স্বরে বলে উঠল, ব্রো তুমি একটা আনরোমান্টিক বয়। ভাবি তোমার জন্য কত সুন্দর করে সেজেছে, অ্যাটলিস্ট একটু প্রশংসা তো করতে পারতে। দেখো, এই আনরোমান্টিক হওয়ার জন্য বউ না আবার তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে যায়। ঘাড় ঘুরিয়ে আগুন কিছু বলবে তার আগেই আয়মান
তার নজরের বাইরে চলে গেল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো মোম। রুম ফাঁকা। কোথায় গেল মানুষটা? রুমেই তো থাকার কথা। ব্যালকনির দরজা খোলা। মোম সেদিকে পা বাড়ালো। দোলনার মতো ঝুলন্ত এক চেয়ারে বসে আছে আগুন। অনেক ধীর গতিতে চেয়ারটা সামনে পিছে দুলছে। মাথাটা পেছন দিকে কিঞ্চিত হেলানো। চোখ বুঝে আছে, মুখে ক্লান্তির ছাপ। মোমের মায়া হয়, ইচ্ছে করছে বলতে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি টিপে দিব? কিন্তু বলার সাহস পাচ্ছে না। মোম আগুনের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা গলা খাকারি দিল। ফট করে বন্ধ চোখ দুটো খুলে পূর্ণ দৃষ্টি ফেলল তার দিকে। মোম ফুরকে গেল। সে কি তাকে বিরক্ত করলো? মানুষটা আবার রেগে যাবে না তো? নিশ্চয় এখন ধমক দিবে। সাফাই দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আপনার কি শরীর ক্লান্ত লাগছে? ভেতরে এসে রেস্ট নিন, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে। আগুন শান্ত নজরে মোমের দিকেই চেয়ে আছে। এত গরমের মতো শাড়ি পরে আছে, মুখের শ্বাসটাও তরতাজা। আচ্ছা, তাকে দেখানোর জন্যই কি মেয়েটা এখনো নিজের সাজ ত্যাগ করেনি? মোম কি চায় আগুন তাকে কিছু বলুক? তখনই আয়মানের কথাটা মাথায় ঘুরপাক খায়। আগুন হাত নেড়ে ইশারায় কাছে যেতে বলে। মোমের বুকে ধক করে ওঠে। কাছে কেন রাখছেন? মারবেন কি? কাপা কাপা পায়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। পাশে জায়গা দেখিয়ে আগুন গম্ভীর কণ্ঠে বলল, বসো। মোম বসে পড়ে, মাথা নিচু করে আছে। পুনরায় গম্ভীর কণ্ঠ ভেসে আসত, এত কাঁপাকাঁপি করো কেন? সব সময় করো নাকি আমার সামনে আসলেই মৃগী রুগীর মতো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়? কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আমার বউয়ের মাথা কেন নিচু থাকবে? আমার বউ মাথা উঁচু করে সকলের সামনে থাকবে। আর কখনো এমন করতে যেন না দেখি, মনে থাকবে? মোম কি বলবে? তার লজ্জা লাগে তাই এমন করে। আর কাঁপাকাঁপি তো তার ইচ্ছেতে হয় না। মানুষটাকে দেখলেই তার আশেপাশে থাকলে ওর বুকের ভেতর অদ্ভুতভাবে কিছু একটা হয়। মোম ছোট করে বলল, জি থাকবে। কিছুক্ষণ চোখ থেকে আগুন বলল, আজকে এভাবে সাজার কারণ? জি, ওই ময়ূরী আপু জোর করে সাজিয়ে দিয়েছে, আমি মানা করেছিলাম, শুনিনি আমার কথা। বলেই মোম মন খারাপ করে বসে রইল। ওকে দেখতে কি ভালো লাগছে না? নয়তো মানুষটা একবারও সাজ নিয়ে কিছু বলল না কেন? ওর ভাবনার মাঝে আগুন ভরাট সরে বলে উঠল, ময়ূরী একদম ঠিক কাজ করেছে। নতুন বউ না সাজলে চলে, তবে সেই সাজাটা যেন ব্যক্তিগত মানুষটার জন্য হয়। মোম বুঝল না ওর আবার ব্যক্তিগত মানুষকে। অবুঝের মতো প্রশ্ন করল। জি? এই পর্যায়ে আগুন বিরক্ত হলো। রাগটুকু গিলে শান্ত কণ্ঠে বলল, বুঝতে হবে না, যাও রুমে গিয়ে ভারী কাপড় ছেড়ে রেস্ট নাও। মোমের মুখটা অন্ধকার হয়ে গেল। লোকটা কি বিরক্ত হলো তার প্রতি? মোম উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য কয়েক কদম বাড়াতেই শুনতে পেল গম্ভীর পুরুষটির নিরেট স্বর, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মোম। থমকে গেল রমণীটির ছোট্ট বক্ষস্থল, সেই সাথে বাড়িয়ে রাখা কদম। মুহূর্তেই পেছনে ঘুরে দৃষ্টি রাখল স্বামীর আদরে। সে বাইরের দিকে চেয়ে আছে। ছোট্ট একটা বাক্যে মোমের মনে সুখের দোলা দিয়ে উঠল। মনের গহীনে সুখ পাখিরা উড়াউড়ি করছে, ছোটাছুটি করছে কিশোরী মনের চঞ্চল সত্তা। অজান্তেই চোখ থেকে ঝরে পড়ল সুখের এক ফোঁটা নোনা জল। অধরের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। ইস, গম্ভীর লোকটার মুখে তার প্রশংসা শুনতে এতটা মধুর কেন লাগছে? পবিত্র বন্ধনে আবদ্ধ থাকা স্বামী নামক মানুষটা বলে হয়তো তাই হবে। নয়তো গ্রামে থাকতে কত শত ছেলেরা তার রূপের প্রশংসা করত। কোথায় তখন তো তার এতটা ভালো লাগা কাজ করেনি। অধরের হাসি বজায় রেখে চোখ বুজে প্রশান্তির নিঃশ্বাস নিল মোম। ইতিমধ্যেই সূর্য তার তির্যক রশ্মি প্রকৃতির আড়ালে লুকিয়ে ফেলেছে। পশ্চিম দিকে হেলে পড়েছে। আকাশে তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে আকাশ লাল রঙের। চুলায় গরম পানি টকবক করে ফুটছে, তাতে আদা লবঙ্গ লবণ দিচ্ছে মিনা। চা পাতা দিয়ে কিছুক্ষণ পরে কেটলিতে ঢেলে দিলেন। পরপর 3টা কাপের ট্রেতে সাজিয়ে 2টো কাপে কেটলি থেকে চা ঢেলে পরিমাণ মতো চিনি দুধ দিয়ে মিক্স করলেন। অপর কাপটিতে শুধু অল্প একটু চিনি দিলেন। এই কাপটি রাশেদের জন্য। সুগার মেনটেন করেন তিনি। ট্রে নিয়ে আয়মানের ঘরে 1 কাপ দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। রাশেদ সোফায় বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ছোট্ট টি টেবিলে ট্রেটা রেখে মিনা স্বামীর পাশে গিয়ে বসেন।
এক কাপ উঠিয়ে তার নিকট এগিয়ে দেন। রাশেদ চোখের চশমা ঠিক করে চায়ের কাপটি হাতে তুলে নেন। মিনা তার জন্য বরাদ্দকৃত কাপটি তুলে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কালকে তো মনে হয় আগুন তার ফ্ল্যাটে চলে যাবে, মোমকেও তার সাথে নিয়ে যাবে। বলছিলেন কি, মেয়েটার জন্যই শহর নতুন, অপরিচিত একটি পরিবেশ, ঠিকমতো খাপ খাওয়াতে পারবে না। ছোট মানুষ সে, আগুন কলেজে চলে গেলে পুরো বাড়িতে মেয়েটা একা থাকবে কি করে? যদি ভয় পায় মুখ ফুটে কিছু বলবে না, আড়ালে ঠিকই কান্না করবে। তার থেকে বরং আমি আগুনকে বলবো আমাদের বাড়ির আশেপাশে কোনো কলেজে ট্রান্সফার নিয়ে চলে আসতে। ততদিনে মোম আমাদের সাথেই থাকুক, সবকিছু বুঝে শুনে নিক, কিছুটা সাংসারিক হয়ে উঠুক। ভ্রুকুচকে মিনার দিকে তাকালেন রাশেদ। চায়ের কাপে হাত থেকে টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বোকার মতো কথা বলো না। চাইলে কি হুট করে ট্রান্সফার করানো যায় নাকি? আগুন সবে কয়েক মাস হয়েছে চাকরিতে জয়েন করেছে, এখনো 1 বছরও হয়নি। এর মধ্যে ট্রান্সফার করা সম্ভব নয়। তাছাড়া আজ না হয় কাল মোমকে সবকিছু বুঝে নিতে হবে। সব সময় আমরা থাকবো না, চাকরির সূত্রে অনেক জায়গায় যেতে হতে পারে, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা লাগবে। প্রথম ধাপেই ভয় পেয়ে পিছনে গেলে তো হবে না। কিন্তু মিনার মুখের কথা কেড়ে নিয়ে রাশেদ নিজ সিদ্ধান্তে অটেল থেকে দৃঢ় কণ্ঠে বললেন, কোনো কিন্তু না, আমি যা বলছি সেটাই হবে। এমনিতেই আমার ছেলে বিয়েতে রাজি ছিল না, তার উপর দুজন যদি আলাদা থাকে দূরত্ব বাড়ে, সেজন্য দুজনের একসাথে থাকাটা জরুরি। একটা কথা কতবার বলা লাগে, দরকার হলে ময়ূরীকে ওদের সাথে পাঠিয়ে দাও, কয়েকদিন থেকে আসবে। মেয়েটাও মন খারাপ হবে না, চাইলে তুমিও যেতে পারো। মিনা খুশি হলেন। কথাটা মন্দ বলেনি সে। তিনি গেলে মেয়েটাকে যতটা সম্ভব শিখিয়ে পড়িয়ে দিয়ে আসতে পারবেন। মোমের আর একাকিত্ব অনুভব হবে না। কিছুদিন থাকতে থাকতে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সেলিনা তো আছে, রান্না নিয়ে ভাবতে হবে না, তেমন অসুবিধাও হবে না, তাই না? আধ খাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে রাশেদ ছোট করে উত্তর দিলেন। বিকেলে ঘুম থেকে ওঠার পর মোম শাশুড়ি ননদের সাথে বসে গল্প করছে। মিনা পাকোড়া বানিয়েছেন। পাকোড়া খেতে মোম পছন্দ করে। ময়ূরী বলেছে আগুন বাইরে গিয়েছে, প্রায় বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় সে। মোম জিজ্ঞাসা করেনি, ময়ূরী নিজেই বলেছে। মোম ভেবে নিয়েছিল হয়তো কোনো কাজে গিয়েছে। আয়মান কিছুক্ষণ ল্যাপটপে গেমস খেলে সেও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে। বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ, সেলিনা আর মোম। রাশেদ নিজের কক্ষে বসে শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলছেন। ড্রয়িং রুমে বসে তারা 3 জন গল্পের আসর জমিয়ে দিয়েছে। সেলিনা আপার রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মোম এখন তাদের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে, তবুও বেশি কোনো কথা বলছে না। তোতা পাখির মতো বুলি আওড়ালে যদি কিছু ভুল হয়ে যায় তখন সবাই কি না কি বলে বসবে, তাই যা বলার তারাই বলছে। মোম মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নেড়ে উত্তর দিচ্ছে। শুধু আগুনের সাথে এখনো নিজেকে খাপ খাওয়াতে পারিনি। এরকম গম্ভীর লোকের সাথে তা ভাব জমানো যায় নাকি? বদলোক একটা। ময়ূরী গল্প করার সময় রাজ্যের সকল কথা জুড়ে দেয়, তার 14 গোষ্ঠীর কথা মোমকে জানিয়ে দেয়। মেয়েটা অনেক চঞ্চল, ভীষণ মিশুক, কথা বলার ভঙ্গিও সুন্দর, মুখে হাসি বজায় রেখেই কথা বলে। মোম কোনো বিরক্ত হচ্ছে না, বরং তার ভালোই লাগছে। মোম মনে করে যারা বেশি কথা বলে তাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়। মোম শুনেছে ননদরা নাকি ভাইয়ের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার ননদটা কত ভালো। মোমের কাছে ময়ূরীকে বড় বোন মনে হয়, কতটা বন্ধু সুলভ সে। তার কথাতেই সেই আচরণ প্রকাশ পায়। রাত তেমন বেশি না, 9টা কি 9:30 হবে। আগুন, আয়মান এখনো বাড়িতে ফিরেনি। মিনা ময়ূরীকে ডেকে বললেন তারা যেন খেয়ে নেয়। ওদের জন্য বসে থেকে লাভ নেই, কখন আসবে ঠিক নেই। রাশেদ রাতে খাবেন না বলে জানান। ময়ূরী মোমকে নিয়ে খাবার খেয়ে ফেলেছে। আয়মানও ততক্ষণে চলে এসেছে। ময়ূরী আয়মানকে খাবার খেতে সাধলে সে না করে দেয়, জানায় বাইরে থেকে খেয়ে এসেছে। সবকিছু গুছিয়ে ময়ূরী চলে যায় নিজের রুমে। অনেকগুলো পড়া জমে আছে, পড়াগুলো কমপ্লিট করতে হবে।
খাবার খেয়ে মোম চলে আসে আগুনের রুমে। তবে এখন একা একা ভালো লাগছে না। দুপুরে খাবার খাওয়ার পর ঘুমানোর জন্য এখন চোখে ঘুম ধরাও দিচ্ছে না। অন্য সময় হলে এতক্ষণে সে গভীর ঘুমে ডুবে থাকতো। গ্রামে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের আজান দিলে নামাজ পড়তে বসতে যেতে, আবার 9টার দিকে ঘুমিয়ে যেত। মোম কি করবে কিছুই ভালো লাগছে না। ময়ূরীকে বলতে ইচ্ছে করছিল, আপু চলো গল্প করি, কিন্তু কিভাবে বলবে? মেয়েটার সামনে পরীক্ষা, প্রচুর পড়াশোনা করতে হবে, মেডিকেলের স্টুডেন্ট বলে কথা। মোম বিছানায় গিয়ে হাঁটু মুড়ে গোল হয়ে বসে, হাত বাড়িয়ে একটা বালিশ নিয়ে বুকের সাথে ঠেস দিয়ে তাতে থুতনি ঠেকিয়ে মুখ খোমড়া করে বসে থাকে। বারবার দরজার দিকে তাকাচ্ছে কাঙ্ক্ষিত মানুষটির আশায়। কোথায় লাপাত্তা হয়ে গিয়েছে কে জানে। ড্রেসিং টেবিলে রাখা আগুনের সেই গম্ভীর মুখের আড়ালের হালকা মুচকি হাসি দেওয়া ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আগুন তার দিকেই তাকিয়ে আছে আর মিটি মিটি হাসছে। মোমের কিছুটা লজ্জা লজ্জা লাগছে। নজর ফিরে পুনরায় তাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা টিকটিক করছে। আস্তে আস্তে ঘুম ভাবাজি এসে ধরা দেয় মোমের চোখে। মোম বসে না থেকে বিছানায় নিজের জায়গায় ঠিকঠাকভাবে শুয়ে পড়ে। রাত 11টার দিকে আগুন বাসায় ফিরে। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় মিনা ছেলেকে ডেকে বলেন যেন সে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসে। আগুন মাথা নেড়ে সম্মতি জানায়। মিনা খাবার খাননি, এতক্ষণ ছেলের জন্য অপেক্ষা করছিলেন। চটজলদি চুলায় খাবারগুলো গরম করে নিলেন। মিনা উদারময়ী একজন নারী। তিনি পারতেন ঘুমন্ত সেলিনাকে ডেকে বলতে খাবারগুলো গরম করে দেওয়ার জন্য, তবে তিনি সেটা করবেন না। বাসায় কাজ করে বলে 1-2 জন না খেয়ে থাকবে আর মেয়েটা রাত জেগে বসে থাকবে, বিষয়টা দৃষ্টিকটর লাগে তার কাছে। এরকম ছোট ছোট বিষয়গুলোতে মায়ের প্রতি অনেকটা সম্মান বেড়ে যায় আগুনের। প্লেটে ভাত বেড়ে বসে আছেন মিনা। দরজা ভিড়ানো ছিল। আগুন রুমে এসে দেখে মোম ঘুমিয়ে গিয়েছে। তার নিজের স্টাইল মতো কাত হয়ে 2 হাত একসাথে করে গালের নিচে দিয়ে হাতে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে পিড়পিড় করে বলল, এত ঘুম কোথা থেকে আসে? মেয়েটা কি সারাদিন শুধু ঘুমায় নাকি? কমন সেন্স নেই। আমি তো জানি স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষা করে, তাহলে মোম কেন করেনি? নিজের ভাবনায় নিজেই অবাক হয় আগুন। কি সব ভাবছে সে? পুরানো আগের দিনের কথা কি এই যুগে মানায়? তাছাড়া সে রাত বিরাতে নতুন বউ রেখে বাইরে বাইরে ঘুরবে আর বাচ্চা মেয়েটি তার জন্য রাত জেগে বসে থাকবে? হাস্যকর। নিজের ভাবনার প্রতি বিরক্ত লাগছে আগুনের। আগুন এসে মায়ের পাশে চেয়ারটায় বসে পড়ে। খাবার খেয়ে রুমে চলে আসে। এখন সে ঘুমাবে না, তার দেরিতে করে ঘুমানোর অভ্যাস আছে। দরজা আটকে বিছানার এক পাশে বসে ল্যাপটপ অন করে কিছু দেখতে থাকে। অপর পাশে মোম শুয়ে আছে। আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার দিকে তাকাচ্ছে না। খোলা জানালার পর্দাগুলো বাতাসের প্রকোপে উঠছে। ব্যালকনির দরজাটাও খোলা। বাহিরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেমন লাইটের মতো থোকা থোকা আরো ঝলমলিয়ে উঠছে। ল্যাপটপটাকে কোলে থেকে সরিয়ে সাইডে রাখে। উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। হঠাৎ এত বাতাস শুরু হলো কেন? বৃষ্টি আসবে কি? আসতেও মন্দ হয় না। কয়েকদিন যাবৎ ভ্যাপসা গরম পড়ছে। তবে বিকালের দিকে তো আকাশ বেশ স্বচ্ছ ছিল। বৃষ্টি আসতে পারে এমন কোনো ইঙ্গিত সে পায়নি। বাড়িতে আসার সময় কিছু সংখ্যক তারার দেখা মিলে। ঠান্ডা বাতাস আগুনের বেশ ভালো লাগছে, গাটা শীতল করে দিচ্ছে। বৃষ্টি আগুনের পছন্দ। ছোটবেলায় স্কুল থেকে আসার সময় বাড়ির গাড়ি থাকা সত্ত্বেও ভিজে ভিজে বাড়ি ফিরেছে সে। এতে অবশ্য মায়ের বকুনিও খেতে হয়েছে। বাতাসে তাণ্ডবের সাথে আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছে। মেঘ ডাকছে তার নিজ শব্দে গুরুম গুরুম করে। মেঘের আওয়াজ কানে আসতেই ঘুম ছুটে গেল মোমের। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে। বাইরে বিদ্যুৎ চমকানো মেঘের আওয়াজে বুঝতে পারল সে নিশ্চয়ই বৃষ্টি আসবে। বৃষ্টি আসুক, কোনো সমস্যা নেই। কথা হলো বজ্রধ্বনির শব্দে মোম ভয় পাচ্ছে। গ্রামে থাকতে বৃষ্টির সময় এমন বজ্রধ্বনি হলে সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতো। মোমের ছোট বোন মুনিয়া আবার এসবে ভয় পায় না। সাহসী রমণী। বিচ্ছু কি না? মোমের বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। এখন কি করবে সে? শুষ্ক ঢোক গেলছে বারবার। আর একটু হলেই কেঁদে ফেলবে মেয়েটা। তখনই বারান্দায় নজরে পড়ে আগুন দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আগুনের কাছে চলে যায়।
পাশে দাঁড়িয়ে উকি দুকিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। কিছুই বুঝতে না পারে চুপ করে আগুনের পেছনে দাঁড়িয়ে থাকে। আগুনের সম্পূর্ণ নজর ঘন কালো মেঘের আড়ালে ঢেকে থাকা আকাশ পানে। মোমের উপস্থিতি সে এখনো বুঝতে পারেনি। পুনরায় বিকট শব্দে মেঘের ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মোম চোখ মুখ কুচকে আগুনের টি শার্টের পেছনের অংশ শক্ত করে ধরে। চমকে ওঠে আগুন, তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকালো। মোম তার শরীর ঘেঁষে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ললাটে ভাঁজ পড়ল আগুনের। মোম তো ঘুমাচ্ছিল, উঠে এসেছে কেন? কিছু মনে পড়তে ললাটের ভাঁজ প্রগাঢ় হলো। সহসা মোমের হাত টেনে পাশাপাশি দাঁড় করালো। প্রশ্ন ছুড়ল ভয়ে কাঁচুমাচু হয়ে থাকা সম্মুখের রমণীটির উদ্দেশ্যে। মেঘের ডাকে ভয় পাও? মোম মিনমিন করে বলল, জি, ভীষণ ভয় পাই। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো তোমার সাথে। আমি আছি তো। এই বাক্যটিতে মোম যতটা ভরসা পেয়েছে তার থেকেও বেশি তার মধ্যে থাকা এতক্ষণের ভয়টা কমে এসেছে। মোমের ঠোঁটে আপনা আপনি হাসি দেখা মেলে। আগুন তাকিয়ে রয় তার দিকে। কি মিষ্টি করে হাসে মেয়েটা। আবারও উচ্চ আওয়াজে মেঘ ডেকে উঠল। মোম নেত্র দুটি খিচে বন্ধ করে আগুনের বুকের কাছে টি শার্ট খামচে ধরে। আগুন ভ্রু কুচকে মোমের খামচে ধরা হাতের দিকে তাকায়। শান্ত কণ্ঠে বলল, বেশি ভয় করছে? আমি কি তোমায় জড়িয়ে রাখবো নিজের সাথে? মোমের কি বুঝতে পারলো আগুনের কথা? আজও শুনতে পেয়েছে তার কথা? কি জানি। আকাশের বুক চিরে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর শব্দ করে। তবে আকাশ এখনো অন্ধকার হয়ে আছে। বৃষ্টির জন্য চারপাশে সবকিছু নির্ঝর মনে হচ্ছে। শীতল আবহাওয়ায় মৃদুমন্দ বাতাস বইছে। ঠান্ডা হাওয়ায় মোম কেঁপে কেঁপে উঠছে। আগুন খেয়াল করলো মোম কাঁপছে। পিছি বউয়ের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে হাসে আগুন। বৃষ্টির সাথে জোরে জোরে বাজ পড়ছে। এবার বড়সড় একটা বাজ পড়তেই মোম চোখ বন্ধ করা অবস্থায় ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ করছে, অনেক ভয় করছে। কথাটা বলেই আগুনের বুকে মাথা রেখে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরেছে। আগুন তার বলিষ্ঠ একটা হাত বাড়িয়ে মোমের ছোট্ট নরম শরীরটা নিজের সাথে আঁকড়ে ধরে। আগুন খুব হালকাভাবেই ধরেছে, কিন্তু মোম নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে জড়সড় হয়ে জড়িয়ে ধরেছে তাকে। আগুনের বুকে কিছু একটা হচ্ছে টের পায় সে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। জীবনে কখনো কোনো নারীর প্রতি আগ্রহ না থাকা আগুন বাচ্চা একটা মেয়ের সংস্পর্শে এসে তার কেমন অদ্ভুত ফিল হচ্ছে। আগুনের এই পিচ্ছি বউটাই তার জীবনের প্রথম নারী। আকাশের অবস্থা স্বাভাবিক হওয়াতে বেশ কিছুক্ষণ পর আগুন মোমকে ছেড়ে দেয়। মোম হক চকিয়ে যায়। লজ্জা লাগছে তার। তখন কিভাবে লোকটাকে জড়িয়ে রেখেছিল সে। ইস, ভাবতেই কেমন লাগছে। দৌড়ে আগুনের সামনে থেকে চলে যায় রুমে। মোমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আগুন। নজর ফিরিয়ে ব্যালকনির গ্রিলে হাত রাখে। দৃষ্টি রাখে বাইরের গাছপালার দিকে। এক হাত কপালে স্লাইড করতে করতে নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে ওঠে। মোম আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি কুটছে, মিনা ডিম ভাজি করছে আর রুটি বেলছে। মোম পাশে গিয়ে দাঁড়ায়। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাড়িতে ডিম ভাজি নামিয়ে মিনা বললেন, এত সকালে উঠে পড়েছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি। গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলতো। কালকে ক্লান্ত ছিলাম, তাই কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠেছো, ভালো করেছো। ও বাসায় যাওয়ার পর সকালেই ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলল, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজ যাওয়ার সুবিধাতে সে ফ্ল্যাট নিয়েছে কলেজের কাছাকাছি। আয়মানের ভার্সিটিও সেখানে। দুই ভাই থাকতো ওই বাসায়। তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে সেখানে। মোম কিছু বলল না। চুলায় তাওয়ার মধ্যে রুটি গুলো সেক দেওয়ার সময় কেমন ফুলে উঠছে সেগুলোই মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মোম, তুমি আগুনের বউ, তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজে যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য রাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো না খেয়ে আগুনকে কলেজে যেতে হবে। তোমার স্বামী না খেয়ে চলে যাবে, তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্ম তেমন একটা পারো না। না পারলেও চেষ্টা করতে হবে, মনে থাকবে তো? জি মা, মনে থাকবে।
আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গোছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনার কাছ থেকে শিখে নেব। মোমের কথায় মিনার অধরে হাসির রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় স্নেহময় হাত রেখে বললেন, শুনে খুশি হলাম। আমি ময়ূরী, মাঝে মাঝে যাব তোমাদের কাছে, একদম মন খারাপ করবে না। আগুন কলেজে চলে গেলে ফোন করে আমাদের সাথে কথা বলো, দেখবে ভালো লাগবে তোমার। মোম বিনিময় কিঞ্চিত হাসল। মোমের ভীষণ নার্ভাস লাগছে। ওই গুরুগম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করলো ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাতে মোমের কাঁধ পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে, সেই কথাই বলছিলাম মনকে। মোম ফট করে বলল, আমিও কাজ করতে চাই, আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মিনা কফির মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তোমাকে কিছু করতে হবে না, রান্নার জন্য সব গোছানোই আছে। তুমি একটা কাজ করো, তোমার যা যা জিনিসপত্র এখানে আছে সব কিছু গুছিয়ে নাও, কিছু যেন বাদ না থাকে। ওই বাসায় গিয়ে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি, এসব যেন না বলা লাগে। বদমেজাজি আগুন কিন্তু রেগে যাবে, ভালো মতো চেক করে নিও।